সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব ফেঁসে গেল জামায়াত বাতিল নিষেধাজ্ঞা, দেশে ফেরার পথে হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে স্বজনপ্রীতির রাজত্ব, তারেকের এপিএস সানি ও তার ভাইয়ের ইপিজেড মিশন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব হাসিনাকে মানছেন আসিফ নাহিদরা, ডিপ স্টেটের বয়ান ফাঁস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ধামাচাপা রাজনীতি, ইতিহাস বিকৃতি ও দুর্নীতির বিস্তার, অনিশ্চয়তার পথে বাংলাদেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ক্যান্টনমেন্টে লিফলেট বিলি, চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে তথাকথিত লাল স্বাধীনতার যে সুফল দেখলে বুকটা ভরে যাবেই আপনার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইরানি ক্রু উদ্ধারে গিয়ে যা যা হারালো যুক্তরাষ্ট্র। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ইরানের হামলায় আবুধাবির পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে আগুন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব মার্কিন সেনা উদ্ধারে যুক্তরাষ্ট্রের অভিযান ব্যর্থ বলে দাবি ইরানের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি আওয়ামী লীগ, দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। আলীগ যাতে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে তার জন্য পূর্বতন তদারকি সরকার প্রধান মোহাম্মদ ইউনূস এই চক্রান্ত করেছিলেন। তাদের সঙ্গে হাত মিলিয়েছিল হাসিনা বিরোধী দলের নেতারা। তাদের উদ্দেশ্য ছিল একটাই, বাংলাদেশকে স্বাধীনতার স্বাদ পাইয়ে দেওয়া দলটিকে জাতীয় রাজনীতির মানচিত্র থেকে মুছে ফেলা। কিন্তু তারা ভুলে গিয়েছিল এভাবে আওয়ামী লীগের সঙ্গে চক্রান্ত করে বেশি দিন টিকে থাকা যাবে না। বাংলাদেশে পালাবদলের সঙ্গে সঙ্গে জাতীয় রাজনীতির চরিত্র বদলে যায়। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন, বাংলাদেশে ফিরেছে স্বস্তি। ফলে সেই পুরনো প্রশ্নটা নিয়ে ফের জাতীয় রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে। তবে কি আওয়ামী লীগারদের আবার জাতীয় রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যাবে? হাসিনা কি দেশে ফিরতে পারবেন? এই প্রসঙ্গে তারেক রহমানের একটি বক্তব্য তুলে ধরা যেতে পারে। সম্প্রতি একটি গণমাধ্যম থেকে তাকে প্রশ্ন করা হয় আলীগের নিষেধাজ্ঞার ব্যাপারে তার বা তার দলের অবস্থান কি। তারেক কিন্তু সরাসরি আওয়ামী লীগের নাম উল্লেখ করেননি, তবে জানিয়েছেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষে নন। তখন ধরে নেওয়া হয়েছিল আলীগ জাতীয় রাজনীতিতে ফিরে আসুক, সেটা তারেকও চাইছেন। কারণ জামায়াতের সঙ্গে লড়াই করতে হলে আলীগের মতো একটি শক্তিশালী দলের ছাতার তলায় থাকা জরুরি। একটি বিষয় লক্ষ্য করলে দেখা যাবে বিএনপি ক্ষমতায় আসীন হওয়ার পর আলীগ তাদের বন্ধ থাকা দফতরগুলি খুলতে শুরু করে। কোনো জায়গা থেকে যে তাদের বাধা দেওয়া হয়নি এমনটা নয়, তবে প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে এই ব্যাপারে কোনো ইতিবাচক ভূমিকা নিতে দেখা যায়নি। ফলে আলীগের বাংলাদেশে ফেরার পথ যে ক্রমেই প্রশস্ত হচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। এই অবস্থায় পদ্মাপাড় থেকে এলো সুখবর। জামাতসহ বিরোধী দলের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি ছিলেন বিএনপির লোক। স্পিকার পদে নির্বাচিত হওয়ার আগে তিনি দলীয় পদে ইস্তফা দেন। স্পিকার জানিয়ে দিয়েছেন সবাই রাজনীতি করার সুযোগ পাবে। স্পিকারের এই সিদ্ধান্তে আওয়ামী লীগে খুশির হাওয়া, তারা ইতিমধ্যে রাস্তায় নেমে পড়েছে। এই প্রসঙ্গে হাদি হত্যাকাণ্ডের উল্লেখ করতে হয়। পূর্বতন তদারকি সরকার এবং তাদের সঙ্গী সাথীদের দাবি ছিল যে আওয়ামী লীগ সুপারি কিলার ভাড়া করে হাদিকে খুন করিয়েছে। কিন্তু হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেন ধরা পড়েছে। ফয়সাল সম্প্রতি জানায় যে হাদি হত্যায় জামায়াত জড়িত। তার এই বিবৃতিতে রীতিমতো ফেঁসে গিয়েছে জামায়াত, তারা এখন চুপ। এবার হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন। তিনি বলেন যারা হাদিকে হত্যা করে উল্টো বিচারের অভিনয় করে সব দোষ আওয়ামী লীগের উপর চাপিয়ে দিয়েছিল, এখন দেখা যাচ্ছে এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত। আস্তে আস্তে সব সত্য বেরিয়ে আসছে। এদেশে সব রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার রয়েছে। এদিকে আবার ঈদে ছাত্রলীগ একটি মিছিল করে ছাত্রলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের করার দাবি তুলেছে। রবিবার আরও একটি মিছিল বের করে ছাত্রলীগ, তারা জয় বাংলা স্লোগানও দেন। দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও তুলেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আবার নতুন করে সংগঠিত হতে শুরু করেছে, তাতে বেশ চিন্তায় জামায়াত। দায়িত্ব গ্রহণের মাত্র এক মাসের মাথায় বিতর্কের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নবনিযুক্ত সহকারী একান্ত সচিব ২ আব্দুর রহমান সানি।
নিজের পদের প্রভাব খাটিয়ে আপন ভাইয়ের পারিবারিক কোম্পানিকে একটি বিশাল রপ্তানি অঞ্চল ইপিজেড স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। গত ২৯ মার্চ রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নে একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড স্থাপনের প্রস্তাব গৃহীত হয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশন। অনুসন্ধানে দেখা গেছে, এই ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়া। তিনি প্রধানমন্ত্রীর APS-2 আব্দুর রহমান সানির বড় ভাই। কবির আহমেদ ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা আখাউড়া আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন, অর্থাৎ প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ কর্মকর্তার পারিবারিক প্রতিষ্ঠানকেই এই লাভজনক ও কৌশলগত প্রকল্পের কাজ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত 18 ফেব্রুয়ারি 2025 তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আব্দুর রহমান সানিকে প্রধানমন্ত্রীর APS-2 হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। নিয়োগের শর্ত অনুযায়ী তাকে অন্য সব ব্যবসা বা পেশা ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু নিয়োগ পাওয়ার মাত্র 40 দিনের মাথায় তার পরিবারের কোম্পানির প্রস্তাব গৃহীত হওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সচেতন মহলে প্রশ্ন উঠেছে, এটি কি স্রেফ ব্যবসায়িক প্রস্তাবের যোগ্যতা নাকি ক্ষমতার অপব্যবহার? নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রশাসনিক কর্মকর্তা বলেন, সরকার পরিবর্তনের পর যেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতার কথা বলা হচ্ছে, সেখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তার পরিবারের কোম্পানিকে এত দ্রুত বড় প্রকল্পের কাজ দেওয়া নৈতিকতার পরিপন্থী। কবির আহমেদ ভূঁইয়া কসবা আখাউড়া আসনে ধানের শীষের টিকিট না পেলেও সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে তাকে এলাকায় প্রভাবশালী করার চেষ্টা চলছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক কর্মীরা। বিএনপির ত্যাগী নেতাকর্মীদের একাংশ এই পরিবারতন্ত্র ও স্বজনপ্রীতির চর্চায় উষ্মা প্রকাশ করেছেন। এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা আব্দুর রহমান সানির পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বিশ্লেষকরা মনে করছেন, নতুন সরকারের শুরুতে এ ধরনের অভিযোগ প্রশাসনের ভাবমূর্তিকে সংকটে ফেলতে পারে। ডিপ স্টেট এটা একটি শক্তি, যে শক্তিকে দেখা যায় না, ধরা যায় না, অনুভব করা যায় না, কিন্তু তার ক্ষমতা এতটাই যে একটি দেশের সরকারকে বদলে ফেলতে পারে। বাংলাদেশে পালাবদলের পিছনে যে আমেরিকার হাত ছিল তা নিয়ে কোনো সন্দেহ নেই। ক্ষমতা থেকে সরে যাওয়ার পর হাসিনা বেশ কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেন। প্রথম দিকের তার সাক্ষাৎকারের বিষয় ছিল বাংলাদেশের জাতীয় রাজনীতিকে কেন্দ্র করে। পরবর্তীকালে তার সাক্ষাৎকারে তিনি ডিপ স্টেটের চক্রান্তের বিষয়টি স্পষ্ট উল্লেখ করেন। হাসিনা কাটা কাটা কথায় বলেন, আমেরিকার দাবি মেনে তিনি সেন্ট মার্টিন দ্বীপ তুলে দিলে তাকে ক্ষমতা থেকে সরে যেতে হতো না, কিন্তু দেশের স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব তিনি বিসর্জন দিতে রাজি ছিলেন না। তার জন্য ক্ষমতা থেকে সরে যেতেও তার আপত্তি নেই। যদিও বিরোধী পক্ষ তার সেই বক্তব্যকে আমল দিতে রাজি ছিল না। শেখ হাসিনার পক্ষের লোকজন মনে করে এটা ছিল ডিপ স্টেট মেটিকুলাস ডিজাইনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে। 24 জুলাই অগাস্টের আন্দোলন ছিল মূলত কোটা সংস্কারকে ঘিরে। পরবর্তীকালে সেই আন্দোলনকে সরকার পতনের আন্দোলনে পরিণত করা হয়। একটা বিষয় লক্ষ্য করলে দেখা যাবে, ইউনুস জামানায় এই ডিপ স্টেট নিয়ে আলোচনা হয়নি। তখনই রাজনৈতিক বিশ্লেষকেরা নিশ্চিত হয়ে যান যে হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পিছনে ভীষণ রকম সক্রিয় ছিল ট্রাম্প প্রশাসন। যদিও মার্কিন প্রেসিডেন্টকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, হাসিনা সরকারের পতনের সঙ্গে আমেরিকার কোনো সম্পর্ক নেই। অথচ তার এই বিবৃতির কিছুদিন আগে ট্রাম্প প্রশাসনের তরফে বলা হয়, আমেরিকা আর রেজিম চেঞ্জের পক্ষে নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট অধ্যাপক জেফ্রি ম্যাক্স সাফ জানিয়ে দেন, পাকিস্তানের ইমরান খান সরকার ও বাংলাদেশের হাসিনা সরকারের পতনের নীল নকশা তৈরি হয়েছে আমেরিকায়। নকশার বাস্তবায়নও হয় সেখানে বসে। ডিপ স্টেট আসলে একটি ছায়া সরকার। এতদিন যারা ডিপ স্টেটের ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিতেন, সেই নাহিদ আসিফরা এখন এই ষড়যন্ত্রের তত্ত্ব মেনে নিচ্ছেন। সম্প্রতি আসিফ মাহমুদ সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তাকে এই ডিপ স্টেট নিয়ে মুখ খুলতে দেখা যায়। তিনি নির্দ্বিধায় জানিয়ে দেন, এই ডিপ স্টেট বাংলাদেশে নির্বাচন চায়নি। এই ডিপ স্টেট চেয়েছিল অন্তর্বর্তী সরকার ক্ষমতায় টিকে থাকুক, তাহলে তাদের লাভ হবে। এই প্রসঙ্গে আরও একটি বিষয় উল্লেখ করতে হয়, জামাত আর এনসিপি কিন্তু নির্বাচনের পক্ষে ছিল না। তারা চেয়েছিল নির্বাচন যত দেরিতে হয় ততই তাদের লাভ। প্রশ্ন এখানেই, তবে কি জামাত আর এনসিপি গোপনে ডিপ স্টেটের সঙ্গে সেই সময় যোগাযোগ রেখেছিল? এই ক্ষেত্রে এনসিপি বেনিফিট অফ ডাউটের সুযোগে বেরিয়ে যেতে পারলেও জামাতের সেই সুযোগ একেবারে নেই, কারণ আমেরিকা চেয়েছিল জামাত ক্ষমতায় আসীন হোক।
নির্বাচনের আগে দলটির শীর্ষ নেতাদের সঙ্গে একাধিকবার মার্কিন প্রতিনিধিদের বৈঠক হয়েছে। একটি বৈঠকের অডিও তো ফাঁস হয়ে গিয়েছে, যেখানে শোনা যায় আমেরিকা ভীষণভাবে চাইছে জামাত ক্ষমতায় আসীন হোক। ভোট মিটে গিয়েছে, বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। বাংলাদেশে জাতীয় রাজনীতিতে যখন কিছুটা স্থিতিশীলতা ফিরেছে, সেই সময় আবার ফিরে এলো ডিপ স্টেটের প্রসঙ্গ, আর সেটা ফাঁস করলেন পূর্বতন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। আসিফ নাহিদ তবে কি হাসিনার বক্তব্যকে সমর্থন দিচ্ছেন? আরও একটি প্রশ্ন উঠছে, এই দুই তরুণ নেতা এতদিন বাদে কেন মুখ খুললেন? তবে কি তাদের মুখ দিয়ে কেউ কিছু বলিয়ে ফায়দা আদায় করতে চাইছে? সেটা বোঝা যাবে আর কিছুদিন গেলে। বাংলাদেশের রাজনীতি এখন ধামা চাপা দেওয়া রাজনীতি। সত্যকে মিথ্যা করা, অবদানকে হেয় করা, জালিয়াতিকে সত্যে পরিণত করা, মিথ্যার সঙ্গে সত্যকে কলঙ্কিত করার চেষ্টা, দেশের সাফল্যকে খাটো করার প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। আওয়ামী লীগের আমলের অর্জনকে বিতর্কিত করার চেষ্টা করে ইউনূস ব্যর্থ হয়েছিল। এখন বিএনপি সরকারও একই পথে হেঁটে অতীতের অর্জনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের মানুষের কাছে ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে যে বিএনপি সরকার ইউনূস সরকারের আমলের কথিত মেগালোপাটকে বৈধতা দিতে বেশি আগ্রহী। যেসব খাতে লোপাট হয়েছে বলে অভিযোগ রয়েছে, সেসবের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে সেগুলোকেই আড়াল করার প্রবণতা দেখা যাচ্ছে। ইউনূস আমলে দুর্নীতির সূচক ২৭ থেকে ১০-এর ঘরে এসেছিল। বর্তমান সরকারের এক মাসে যে হারে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ বাড়ছে, তা গভীর উদ্বেগের জন্ম দিচ্ছে। বিএনপির আমলে দুর্নীতি ও লোপাট নতুন মাত্রা পেয়েছে, এমন অভিযোগ এখন জনমনে ব্যাপকভাবে উচ্চারিত। মন্ত্রী, এমপি ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ইঙ্গিত দেয় যে দুর্নীতি এখন আর বিচ্ছিন্ন কোনো সমস্যা নয়, এটি ধীরে ধীরে প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে। সরকারি প্রকল্প, টেন্ডার, নিয়োগ, বদলি প্রায় সব ক্ষেত্রেই অনিয়মের ছাপ দেখা যাচ্ছে। এর ফলে সাধারণ মানুষ যেমন ভোগান্তিতে পড়ছে, তেমনি দেশের অর্থনীতি ও উন্নয়নের গতিও বাধাগ্রস্ত হচ্ছে। সবচেয়ে বড় শঙ্কা হল, এই প্রবণতা যদি দ্রুত নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে আন্তর্জাতিক দুর্নীতির সূচকে বাংলাদেশের অবস্থান আরও অবনতির দিকে যেতে পারে। বর্তমান বাস্তবতা এবং ক্রমবর্ধমান অভিযোগের ধারাবাহিকতা অনেককে আশঙ্কা করতে বাধ্য করছে যে এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ দুর্নীতিতে বিশ্বের শীর্ষস্থানগুলোর একটিতে পৌঁছে যেতে পারে। এখনই সময় বাস্তব ও কার্যকর পদক্ষেপ নেওয়ার। দুর্নীতির লাগাম টানতে না পারলে অতীতের সব অর্জন প্রশ্নের মুখে পড়বে, আর দেশের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে উঠবে। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের সঠিক প্রয়োগ ছাড়া এই সংকট থেকে উত্তরণের কোনো বিকল্প নেই। ইতিহাস বিকৃতি করা এখন রাজনৈতিক কৌশলের অংশ হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে বাস্তবায়িত অনেক স্বচ্ছ ও উন্নয়নমূলক প্রকল্পকে বিতর্কিত করার জন্য ইচ্ছাকৃতভাবে লোপাটের অভিযোগ তোলা হয়েছে। এর ফলে প্রকৃত অর্জনগুলো আড়ালে পড়ে যাচ্ছে, আর জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে। আরও উদ্বেগজনক বিষয় হল, এসব লোপাটের অভিযোগে বিদেশিদের সম্পৃক্ত করা হচ্ছে, যা দেশের জন্য নেতিবাচক বার্তা বহন করে। এ ধরনের প্রচারণা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে এবং বিদেশি বিনিয়োগের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। ফলে অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকিও বেড়ে যায়। ইউনূস বিদায় নিয়েছেন, তবে তিনি সর্বত্র তার পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন না, তখন তিনি একের পর এক কৌশল নিতে শুরু করেন। সেই কৌশলের উদ্দেশ্য ছিল সরকারে যারাই আসুক না কেন, তারা যেন স্বস্তিতে দেশ চালাতে না পারে। এটা করার সবথেকে সহজ উপায় হল সেনাবাহিনীতে অস্থিরতা তৈরি করা। এটা হলে সেনাপ্রধান তালগোল পাকিয়ে ফেলবেন, বাহিনীর মধ্যেই তাকে চরম ক্ষোভের মুখে পড়তে হবে। ইউনূসের আমলে সেনাপ্রধান একাধিকবার সংবাদ মাধ্যমের সামনে বিবৃতি দিয়েছেন। সেই সব বিবৃতি শুনে অনেকের মনে হয়েছে তিনি আসলে বাহিনীর প্রধান নন, তদারকি সরকারের মুখপাত্র। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে সেনাবাহিনীর যে প্রভাব থাকে তা নিয়ে কোনো সন্দেহ নেই। কারা সরকারের আসীন হবে, কতদিন তারা ক্ষমতায় থাকবে, সেটা বাহিনীর মর্জির ওপর নির্ভর করছে। সে কারণে বাংলাদেশে অতীতে একাধিকবার সেনাবাহিনী ক্ষমতা দখল করে, তবে বাহিনীর মধ্যে কোনো সরকারি মেরুকরণের রাজনীতি করেনি, যেটা করেছে ইউনূস সরকার। এই প্রসঙ্গে আরও একটি বিষয় বলা দরকার। বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু বেশ শক্তিশালী প্রতিষ্ঠান। সেই সেনাবাহিনী ইউনূসের আমলে কি করে হাতের পুতুল হয়ে গেল, সেটা বুঝে উঠতে পারছেন না রাজনৈতিক বিশ্লেষকেরা। ইউনূসের সময় বাহিনীতে চরম অসন্তোষ তৈরি হয়েছিল। মূল কারণ ছিল ২৪ জন সেনাকর্তা, যাদের মধ্যে বেশ কয়েকজন কর্মরত। এদের সকলের বিরুদ্ধে ভুয়ো মামলা দায়ের করে অন্যায়ভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হচ্ছে। এই নিয়ে বাহিনীতে চরম অসন্তোষ তৈরি হয়। সবকিছুই হয়েছে ইউনূস ক্ষমতায় থাকাকালীন। বহু প্রাক্তন সেনা কর্মকর্তা এই বিচার প্রক্রিয়া মেনে নিতে পারেননি। তাদের যুক্তি ছিল, তর্কের খাতিরে যদি ধরে নেওয়া হয় যে এরা কোনো না কোনো অপরাধে জড়িত, তাহলে সেনা আইনে তাদের বিচার হওয়া দরকার। কোনো বেসরকারি আদালত অবসরপ্রাপ্ত বা কর্মরত সেনাকর্তার বিচার করতে পারে না। সেটা হলে কোনো দেশে সেনা আইন তৈরি হতো না, কোর্ট মার্শাল শব্দটির জন্ম হতো না।
এদিকে আবার প্রাক্তন 2 সেনাকর্তাকে গ্রেফতার করা হয়েছে। 2 প্রাক্তন সেনাকর্তা হলেন মাসুদ উদ্দিন চৌধুরী এবং শেখ মামুন খালেদকে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতার অনেকে আবার মেনে নিতে পারছেন না। এদিকে আবার ক্যান্টনমেন্টে লিফলেট বিলা করা হয়েছে বলে খবর। লিফলেটের প্রতিপাদ্য বিষয়, সেনা সদস্যকে কোনোভাবেই বিচারের নামে হেনস্থা করা যাবে না। কারা এই লিফলেট বিলি করেছে সে ব্যাপারে কিছু জানা না গেলেও কোনো মহল থেকে বলা হচ্ছে এই লিফলেট বিলি করেছে বাহিনীতে যারা নানা ইস্যুতে ক্ষুব্ধ, বিশেষ করে সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের ভূমিকায় তারা রীতিমতো অসন্তুষ্ট। ক্যান্টনমেন্টে যখন এই অস্থিরতা চলছে সেই সময় পূর্বতন সরকার প্রধান মোহাম্মদ ইউনুস গিয়েছেন জাপান সফরে। সঙ্গে নিয়ে গিয়েছেন তার বান্ধবী লামিয়া মরসেদকে। সূত্রের খবর, ইউনুস সেখানে শিনজো আবের স্ত্রী আকিয়ে আবের সঙ্গে দেখা করেন। আলাপচারিতায় উভয়ের মধ্যে বেশ কিছু বিষয় কথা হয়েছে। একসময় ইউনুস তাকে বলেন তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে চাইছেন। আকিয়ে আবে যেন এই ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলেন। আকিয়ে আবে তারেক রহমানকে ফোন করেন, তার কানে পৌঁছে দেন ইউনুসের ইচ্ছার কথা। সেটা শুনে তারেক রহমান শিনজো জায়াকে কি বলেছেন সেটা জানা যায়নি। তবে একটি গণমাধ্যম বিএনপি সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে জানিয়েছে দল কোনোভাবেই এই পদক্ষেপ করবে না। সেটা করা মানে কার্যত আগুন নিয়ে খেলা। ইউনুস শাসনামলে বাংলাদেশের পরিণতি কি হয়েছিল সেটা তারা দেখেছে গোটা বিশ্ব। বাংলাদেশকে কোনো অবস্থাতেই আর নরককুণ্ড করে তোলা যাবে না। 2026 সালের জানুয়ারিতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ইউরোপীয় ইউনিয়নে 25%-এরও বেশি কমে গেছে। 1 বছরের ব্যবধানে প্রায় 480 মিলিয়ন ইউরো উবে গেছে। গার্মেন্টস শ্রমিকের ঘামে ভেজা এই টাকাটার কথা মনে পড়লে খারাপ লাগে, কিন্তু যাদের হাতে এখন দেশের চাবিকাঠি তারা এসব নিয়ে যে খুব একটা ভাবছে তার প্রমাণ মেলাভার। 12 ফেব্রুয়ারির নির্বাচনের কথা মনে আছে নিশ্চয়ই। দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো সেই নির্বাচনে ছিল না। জনগণের বড় অংশ ভোট দিতে যায়নি। বুশি কাঁথা মাথে গোল দিয়ে বিএনপি এখন ক্ষমতায়। ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া এই দলটি কিভাবে ক্ষমতায় এসেছে সেটা দেশের মানুষ জানে। তারপরেও এই সরকারের মন্ত্রীরা এখন বড় বড় কথা বলছেন অর্থনীতি নিয়ে, উন্নয়ন নিয়ে। পোশাক খাতের এই ধস কিন্তু শুধু বৈশ্বিক বাজারের সমস্যা বলে চালিয়ে দেওয়া যাবে না। হ্যাঁ, ইউরোপের বাজারে সামগ্রিক আমদানি কমেছে 15%-এর মতো, কিন্তু বাংলাদেশের ক্ষতি হয়েছে 25%। মানে বাংলাদেশ শুধু বৈশ্বিক সংকটের শিকার হয়নি, বাংলাদেশ বৈশ্বিক সংকটের চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পার্থক্যটা কে তৈরি করল? ভিয়েতনাম, ভারত, ইন্দোনেশিয়া সবাই কম রপ্তানি করেছে ঠিকই, কিন্তু তারা অন্তত ইউনিট মূল্য ধরে রাখতে পেরেছে, কেউ বাড়াতেও পেরেছে। বাংলাদেশ সেটা পারেনি। পরিমাণেও কমেছে, দামেও কমেছে। 2 দিক থেকে মার খেয়েছে এই শিল্প। এই সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এই কয় মাসে ঠিক কী করেছে? ইউরোপের ক্রেতাদের সঙ্গে কোনো কার্যকর আলোচনা হয়েছে? নতুন বাজার ধরার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? নাকি মন্ত্রীরা ব্যস্ত ছিলেন আওয়ামী লীগকে গালি দিতে আর নিজেদের ক্ষমতার বৈধতা প্রমাণ করতে? বিএনপির ইতিহাস দেখলে এই পরিচিত দৃশ্য চেনা যায়। দুর্নীতি আর লুটপাটের যে সংস্কৃতি এই দলটি বাংলাদেশে চালু করেছিল সেটা তারা বহন করে চলেছে। এই মুহূর্তে পোশাক খাতের ব্যবসায়ীরা যখন মাথায় হাত দিয়ে বসে আছেন, যখন কারখানায় অর্ডার কমছে, শ্রমিকদের কাজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে, তখন এই সরকার কোথায়? পাকিস্তান পরিমাণে 49% বেশি পোশাক পাঠিয়েছে ইউরোপে, যদিও দাম কমিয়ে। মানে পাকিস্তান অন্তত চেষ্টা করেছে বাজার ধরে রাখতে। বাংলাদেশ দাম কমিয়েছে, পরিমাণও কমেছে। এর চেয়ে খারাপ ফলাফল আর কি হতে পারে? ইউনুস সরকার যা রেখে গেছে তার উপর দাঁড়িয়ে বিএনপি যদি এই শিল্পকে আরও গভীর সংকটে ফেলে তাহলে দায়টা পুরোপুরি তাদের। অর্থনীতির এই জায়গায় ব্যর্থতা মানে লাখো শ্রমিকের জীবনে সরাসরি আঘাত। সেই মানুষগুলোর বেশিরভাগই মেয়ে, যারা সারাদিন মেশিনের সামনে বসে এই দেশের বৈদেশিক মুদ্রা আয় করেন। তাদের কথা ভাবার সময় এই সরকারের নেই, কারণ তাদের মাথায় এখন অন্য হিসাব। 2026 সালের প্রথম মাসেই এই অবস্থা। বছরের বাকি সময়টায় কি হবে ভাবলে দুশ্চিন্তায় রাতের ঘুম উড়ে যাচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে উচ্ছেদ অভিযান চলাকালে বিএনপির 2 গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। রবিবার 5 এপ্রিল দুপুরে শিমরাইল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য উচ্ছেদ অভিযানে বিঘ্ন ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সড়ক ও জনপদ বিভাগের পূর্ব নির্ধারিত উচ্ছেদ অভিযান শুরুর আগে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির ছেলে যুবদল নেতা রিয়াজুল ইসলাম রিনাজ, রতন ও রানাসহ 10 থেকে 15 জনের একটি দল শিমরাইল মোড় এলাকায় অবস্থান নিয়ে মহড়া দিচ্ছিল।
এক পর্যায়ে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি আব্দুল খাদের গ্রুপের জিহাদ ও রবিন সহ 10 থেকে 12 জনের সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও উত্তেজনা তৈরি হয়। এ সময় পাশে থাকা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু সংঘর্ষ আরও ছড়িয়ে পড়লে পুলিশ লাঠিচার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে জানতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবিকে একাধিকবার কল করলে তিনি কলটি রিসিভ করেননি এবং মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি আব্দুল কাদেরকে কল করা হলে তিনি কলটি কেটে দেন। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, শিমরাইল মোড়ে উচ্ছেদ অভিযান চলাকালে বিএনপির সমর্থক দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনাটি উচ্ছেদ অভিযান বা ফুটপাথ দখলকে কেন্দ্র করে হয়নি। প্রাথমিকভাবে আমরা জানতে পারেছি মূলত মাইক্রোবাস স্ট্যান্ডে আধিপত্য ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই দুই গ্রুপের মধ্যে এই মারামারির সূত্রপাত হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এর আগে শিমরাইল মোড়ে অবৈধ দখলদার ও হকারদের উচ্ছেদে অভিযান শুরু করে সড়ক ও জনপদ বিভাগ। অভিযানের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার সমিত রাজা ও মাহমুদুল হাসান। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ইস্ফাহানে মার্কিন বাহিনীর একটি C-130 পরিবহন বিমান ও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে তেহরান। নিখোঁজ ক্রুকে উদ্ধারের সময় এ ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটার এই ঘটনার একটি ছবি প্রকাশ করেছেন। এছাড়া দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনেও বিমান ও হেলিকপ্টার ভূপাতিত করার ফুটেজ প্রচার করা হচ্ছে। ইরানের সামরিক বাহিনীর খাতাম আল আম্বিয়া সদর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, নিখোঁজ ক্রুকে উদ্ধারের সময় শত্রুপক্ষের বেপরোয়া ও শত্রুতামূলক অভিযানের সময় ইস্ফাহানের দক্ষিণে তাদের আক্রমণাত্মক বিমান আঘাত হেনে ধ্বংস করা হয়েছে। ইরান এই ঘটনাকে তাদের বড় ধরনের বিজয় হিসেবেও তুলে ধরছে, কেননা যুক্তরাষ্ট্রের দাবি ছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় কোনো সক্ষমতা নেই, কিন্তু একের পর এক মার্কিন বিমান লক্ষ্যবস্তু করার মাধ্যমে ইরান সেই দাবিকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর পরিস্থিতি এখন চরম উত্তপ্ত ও নাজুক হয়ে দাঁড়িয়েছে। আগামী কয়েক ঘণ্টা বা দিনের মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সূত্র আল জাজিরা ও তাসনিম নিউজ এজেন্সি। আবুধাবির বরুজ পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে হামলা চালিয়েছে ইরান। আবুধাবি কর্তৃপক্ষ জানায়, একটি ক্ষেপণাস্ত্র বা ড্রোন ভূপাতিত করার সময় এর ধ্বংসাবশেষ পড়ে বরুজ পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে। এতে প্ল্যান্টে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। আবুধাবি মিডিয়া অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, ক্ষয়ক্ষতি নিরূপণ না হওয়া পর্যন্ত প্ল্যান্টের কার্যক্রম অবিলম্বে স্থগিত করা হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে গালফ নিউজ জানায়, আবুধাবি কর্তৃপক্ষ বরুজ পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে লাগা একাধিক আগুন নিয়ন্ত্রণে কাজ করছে অগ্নিনির্বাপন কর্মীসহ বিভিন্ন সংস্থা। সফলভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের পর ওপর থেকে পড়া ধ্বংসাবশেষের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এর আগে রোববার সকালে আমিরাতের ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এক বিবৃতিতে জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলা করেছে। প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে সেই আকাশপথের হুমকি ও ধেয়ে আসা প্রজেক্টাইলগুলো প্রতিহত করে। বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকতে এবং রিয়েল টাইম সতর্কবার্তার জন্য সরকারি চ্যানেলগুলো অনুসরণ করার আহ্বান জানিয়েছে। নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারে আমেরিকার একটি বিশেষ অভিযানকে ব্যর্থ দাবি করেছে ইরান। এর আগে সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সাহসী অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। ট্রাম্পের ওই দাবির পরেই ওই অভিযানকে ব্যর্থ দাবি করে ইরান সরকার ও দেশটির গণমাধ্যম। দেশটির কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতামুল আম্বিয়া মুখপাত্র এক বিবৃতিতে অভিযানকে ব্যর্থ দাবি করেন। তিনি জানান, ভূপাতিত বিমানের পাইলটকে উদ্ধারে মার্কিন বাহিনী মরিয়া হয়ে প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু আল্লাহর অশেষ কৃপায় ইরানি বাহিনীর প্রচেষ্টায় তা ব্যর্থ হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছে যে এই অভিযানের সময় মার্কিন ও ইরানি সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। এদিকে ইরানের সামরিক বাহিনী দাবি করেছে বিধ্বস্ত বিমানের পাইলটকে উদ্ধারের বিশেষ অভিযানের কথা পোস্ট করে যুক্তরাষ্ট্র তাদের পরাজয় ঢাকার চেষ্টা করছেন।